ভারত কি পারে না ইউনূসকে তুলে আনতে? যে কতক্ষণ আমরা লাগবে? যেই কথাটাই ছিলাম যে ইয়ের সাথে কথা হলো না কেন, মানে ও ইউনুস। হ্যাঁ 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 হ্যাঁ, ইউনূস তো সেদিনকে ওই সংসদ ভবনে পাশে একটা ঘরে ছিল এবং ওই এনএসএ কে বলা ছিল খলিলুর রহমানকে যে তার একটা ইচ্ছা আছে জয়শঙ্করজির সঙ্গে কথা বলবেন। এখন ওখানে তার সঙ্গে ছিল ওই মহিলা আছেন, তার ওই সঙ্গী সাথীটা আমাকে লেখা আছে এবং খুঁজে বার করতে হবে। লামিয়া মোর্শেদ। তো লামিয়া মুর্শেদ, লামিয়া মুর্শেদ ছিলেন, আর একজন কে ছিলেন, আহ লুপসে সিদ্দিকী। এই আচ্ছা আচ্ছা। তিনজন বসেছিলেন। লুপসে সিদ্দিকী, উনি আর এ, ওদের ইচ্ছা ছিল যে একবার কথা বলবেন, অন্তত একটা ফটো সেশন করবেন। এবার যখন কথাবার্তা বলে যখন জয়শঙ্করজি বেরিয়েছিলেন, তখন খলিলুর রহমান প্রথম ধরে। খলিলুর রহমানের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক আছে, যে কোনো কারণেই হোক না, অজিত দোভাল ওনাকে খুব পছন্দ করে এবং মাঝে মাঝে কথাবার্তা হয়। এমন নয় যে কথাবার্তা হয় না, খলিলুরের সঙ্গে কিন্তু মাঝে মাঝেই কথা হয়। খলিলুর সেটা কখনো বলে, ইউনূসকে কখনো বলে না। আর ম্যাক্সিমাম দেখাটা হয় গোয়ায় গিয়ে। তো এইবার খলিলুর যখন ধরেছে, ধরে খলিলুর বলছে যে আপনাকে ডক্টর ইউনূসের সঙ্গে একটু আপনাকে 5 মিনিটের জন্য হলেও একবার বসতে হবে, এটা আমার আপনার কাছে অনুরোধ। তখন বলেছেন যে আপনি কূটনৈতিক সৌজন্যতা মেনে যদি আপনি চলেন, তাহলে পরে আমি আপনার প্রশ্নের প্রস্তাবে আমি হ্যাঁ বলতাম। আমি এসেছি একটা কাজে, সেখান থেকে আমি বেরিয়ে যাব, ফলে আপনার এই প্রস্তাব আমি মানতে পারছি না। আর বর্তমান যা রাজনৈতিক অবস্থা চলছে এবং তিনি যে হারে ভারত বিদ্বেষী কথাবার্তা বলছেন, আমি যদি তার সঙ্গে এখন দেখা করি এবং ছবি তুলি, তাহলে আমার দেশে একটা নেগেটিভ পাবলিসিটি হবে। সেক্ষেত্রে আমার দেশের যারা জনগণ এবং বিরোধী দল যারা শেখ হাসিনার সঙ্গে আছে, তাদের কাছে একটা ভুল বার্তা যেতে পারে, ফলে আমি এটা করব না। তখন খলিলুর বলেন যে, মানে যেটা আমার এখান থেকে শোনা বিদেশ মন্ত্রক থেকে, এতেও খলিলুর বলেন যে অন্তত আমার সঙ্গে একটা ছবি তো তুলুন, নয়তো আমার চাকরিটা বাঁচবে না। তখন ওই খলিলুরের সঙ্গে বসে একটা ছবি তুলেছেন, ব্যাস বসে ছবি তুলেছেন। ঘর থেকে যখন বেরোবেন, সেই সময় দাঁত কেলিয়ে একেবারে আপনাদের ওই উপদেষ্টা আসিফ নজরুল, জি জি। তিনি এগিয়ে এসে একেবারে হাত টেনে নিয়ে, জয়শঙ্করজি হাত সোজা আছে, হাত যদি তোমার কেউ টেনে নিয়ে করমর্দন করেন, খিচ মেরি ফটো, आप खींच मेरी फोटो, কাল সুবে হর আখবার মে চাইয়ে। তো খিচ মেরি ফটো হয়ে গেছে। এবার সেটা কতটা স্বতঃপ্রণোদিত ভাবে উনি করেছেন, সেটা তো আর ছবিতে বোঝা যাবে না। তারপরে উনি সোজা ওখান থেকে বেরিয়ে এসেছেন, যখন বেরোবেন তখন আমিরের সঙ্গে দেখা। জামাতের আমির তখন বলেন যে আমার কিছু কথা আছে আপনার সঙ্গে। তখন উনি সিকিউরিটিকে বলেন বাকি সবাইকে সরিয়ে দাও, একটা কোণে গিয়ে, লবির একটা কোণে গিয়ে জামাতের আমিরকে কতগুলো পয়েন্ট ধরে কথা বলেছেন এবং সেগুলো আমার লেখা আছে, বার করতে গেলে 2 মিনিট সময় লাগবে, তোমার তো এখন তো চ্যানেলের সময়টা চলে যাবে। তো ওই তার মধ্যে প্রথম পয়েন্টটা ছিল, আপনারা যেটা করতে চাইছেন সেটা যদি সাস্টেইন না করতে পারেন, তাহলে পরে 71 সালের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে, এটা আপনাকে পরিষ্কার জানিয়ে দিলাম। তারপরে উনি যেটা বলেছেন, ভারত চায় ইনক্লুসিভ নির্বাচন, তো সব দলের এখানে অংশগ্রহণ চায় এবং সেটা নিরপেক্ষ হতে হবে। তো ভালো কথা। আরো কিছু 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 বলেছেন, এই মুহূর্তে মনে নেই, নোট বই দেখতে হবে। বলে টলে আমিরের মুখ তো শুকিয়ে পুরো আমসি হয়ে গেছে, ওখান থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে সোজা। তখন উনি জামাতের আমির বলেছেন যে আমার আরো কিছু কথা আছে। তো বলছে আমার তো সময় নেই। উনি দুজনকে
বিদেশ দপ্তরের দুজনকে ডিরেক্টরকে দেখিয়ে দেন, একজন ডিরেক্টর, একজন জয়েন্ট ডিরেক্টর, তাই দুজনকে দেখিয়ে দেন। আমি নামটা উল্লেখ করছি না, তাদের পারমিশন নেই বলে উল্লেখ করব না। দুজনকে দেখিয়ে দেন যে এই ঘরে গিয়ে আপনার কথাগুলো ওনার সঙ্গে আলোচনা করতে পারেন, ওনারা যথেষ্ট কনফিডেন্ট এবং ওনারা আমার হয়ে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। সেটাকেই উনি বলছেন যে কূটনীতিকদের সঙ্গে ওনার আলাপ হয়েছে এবং সেটা প্রকাশ করা যাবে না। প্রথম দিন বললেন প্রকাশ করা যাবে না। আসলে যে জুতোটা জয়শঙ্করজির কাছে খেয়েছেন সেই জুতোর কথাটা উনি বলবেন কি করে? পরের দিন রাত্রিবেলা ভাবনা চিন্তা করেছেন যে কি বলা যেতে পারে। পরের দিন একটা গাঁজাগুড়ি গল্প একটা ছেড়ে দিলেন বাজারে, যে আমার সঙ্গে কূটনীতিকদের কথা হয়েছে। সেটা হচ্ছে ওই দুজন কূটনীতিকের সঙ্গে যে বসেছিলেন 5 মিনিট, ওই ওই কথাটা। হ্যাঁ, এই হয়েছে বলে এই কথাবার্তা বলে সোজা ওখান থেকে বেরিয়ে এসছে। এবং যখন জয়শঙ্করজি বেরিয়ে গেছেন তখন খলিলুর ঢোকার পরে খলিলুরকে আচ্ছা করে গালাগালি করছেন ইউনুস। শুনে এটা এটা শোনা কথা, আমি কনফার্ম করছি না। বেরোবার সময় নাকি বলেছেন খলিলুর যেটা বলেছে, খলিলুর যেটা আমাদের অজিত দোভালকে বলেছেন যে জয়শঙ্করজিকে উনি বেয়াদব বলেছেন, আস্ত বেয়াদব মানুষ। মানে উনি বসেছিলেন নোবেল বিজয়ী, নোবেল লরিয়েটকে উনি পাত্তা না দিয়ে উনি তো বেরিয়ে গেছেন। আজকে শুনলাম আবার একটা এ মিল্টন মিল্টন দা একটা কপি করেছে, জয়শঙ্করকে নাকি দেখে নেবে বলেছে। কি দেখবে? আমি তো ভাবি পুরুষ মানুষেরা কি দেখবে? কেবল আমরা যত চায়ের দোকানে বসি না, বন্ধু বান্ধব টেলিফোনে আড্ডা মারি, শুধু আমাদের হচ্ছে হাসির খোরাক হয়ে গেছে বাংলাদেশ। হাসির খোরাক। যদি কিছু তোমার ভালো না লাগে, মন টন খারাপ থাকে, বাংলাদেশের কোন একটা চ্যানেল খুলে নাও, তোমার মনোরঞ্জন হয়ে যাবে। 100% মনোরঞ্জন হয়ে যাবে, পুরো নেটের খরচা উঠে যাবে। বলো অন্য প্রসঙ্গ বলো, গলা শুকিয়ে গেছে, জল খাই। দাদা এখন বাংলাদেশে অনেকে আলোচনা করছে কি জানেন, যে এই যে জয়শঙ্কর সাহেব যখন বাংলাদেশে আসলেন, তোমার ওই প্রশ্নটার উত্তর দেওয়া হয়নি। এই যে মহিলাকে যে স্নান করাচ্ছেন, জি 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 আমি প্রসঙ্গ তার চলে গেছিলাম, অন্য প্রসঙ্গে চলে গেছিলাম। এই যে শুদ্ধিকরণ অভিযান মোল্লাদের, এই মোল্লাদের শুদ্ধিকরণ অভিযান কিন্তু ওই ইরানে যেমন হয়েছে, ইরানে আমেরিকা করছে আর ইরানের জনগণ করছে, এখানে শুদ্ধিকরণ অভিযানটা করবে হচ্ছে আওয়ামী লীগ। শুদ্ধিকরণ হবে, এটা আওয়ামী লীগ করবে আর ভারতবর্ষ করবে। আর সেটা খুব তাড়াতাড়ি হবে, ডেট বলবো না, খুব তাড়াতাড়ি হবে। কারণ গলা অলরেডি, আসল মস্তান যে আছে গলা অলরেডি কিলোটিনে ঢুকিয়ে দিয়েছে। বলে এদিকে তার টাকা বাড়ার সময় নেই, এখন শুধু অপেক্ষা চীন কবে তাইওয়ানটায় ঢুকবে। খুব তাড়াতাড়ি 2-4 দিনের মধ্যে ঢুকবে, 2-4 দিনের মধ্যে। তুমি হিসেব করে দেখে নিও, মানে খবর কাগজে দেখে নিও। দাদা একটা কমেন্টস আমি পড়ি, তখন আমার মনে হয় শুদ্ধিকরণ হবে। এই লোকটাকে আমি একটা জবাব দেই। সে বলছে যে বিগত 3টি নির্বাচন কেমনে করেছিল হাসিনা, তখন হুম বলতেন বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। ফাজল মানে হুম সে হয়তো লিখতে চাইছিল যে ফাজিল। তো এখন আমি তাকে একটা হুম জবাব দিই, আপনার কাছেও মনে হয় সম্ভবত সেম হবে জবাবটা, যে বিগত 3টা নির্বাচন না, বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতে কোনো দলকে তো ব্যান্ড করে নির্বাচন হয়নি, সব দলই ছিল, কেউ আসে নাই নির্বাচনে, সেটা হচ্ছে অন্য ব্যাপার। আর এখানে তো আওয়ামী লীগকে সরাসরি একটা দলকে ব্যান করে নির্বাচন করতে চাইছে। এই জন্যই ইন্ডিয়া কেন সারা পৃথিবী বলতেছে ইনক্লুসিভ নির্বাচন। যদি আওয়ামী লীগকে ব্যান করা না হইতো, আওয়ামী লীগ নির্বাচনে না আসতো, তাহলে ছিল অন্য কথা। এখন তো এটা একটা দলকে টোটালি ব্যান, এই জন্যই বলা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন। কি মনে হয় দাদা, সেটাই কি ঠিক নয়? একদম সেটাই ঠিক। ইনক্লুসিভ নির্বাচন, নির্বাচন সবসময় হয় গণতান্ত্রিক দেশে যেরকম নির্বাচন নির্বাচন হয়
মানে বাংলাদেশ তো নিজেকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে, ইসলামিক হলেও গণতান্ত্রিক রাষ্ট্র বলে, পাকিস্তানও তাই বলে, ইসলামিক হলেও গণতন্ত্র বলে, কিন্তু গণতন্ত্র মুনির পকেটে রেখে দিয়েছে। আর যখন কখনো কখনো দরকার হয় তখন ইঁদুর বাচ্চার মতো ওই শাহবাজ শরীফকে পকেট থেকে বার করে আর ওকে নিয়ে গিয়ে উপস্থিত করে দেয়। তো এখানেও গণতন্ত্র তো অবাধ। তো এই যে তখন যে নির্বাচনগুলো হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ কি কখনো বলেছিল যে এই দলকে নিষিদ্ধ করলাম, ও নির্বাচনে অংশগ্রহণ নিতে করতে পারবে না, বিএনপি কে ব্যান করলাম? বিএনপি বলেছিল আমি নির্বাচনে যাব না। তুমি যদি বলো আমি আজকে খিচুড়ি খাবো না, কার বাপের সাধ্য আছে তোমাকে খিচুড়ি খাওয়াবে? আর একটা কথা হলো, সেটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে একটা নির্বাচন, সেখানে ভারতবর্ষের 140 কোটি জনতা গিয়ে সেখানে নির্বাচন করছে, সেখানে গিয়ে ভোট দিয়ে আসছে? না রয়ের হাজারে হাজারে রয়ের এমপ্লয়ি আছে, তারা গিয়ে ওখানে গিয়ে বসে ভোট ম্যানেজ করছে? এই যে সবকিছুতে একটা ভারতের দিকে একটা দোষ চাপিয়ে দাও, যা করছে ভারত। আরে ভারত যদি চাল না পাঠায় তাহলে পরে খাবে কি রে বাবা? ছোট ভাইপো যারা আছো তারা ভাবো একবার, চাল না পাঠালে এই যে ভারত বিদ্বেষী কথাবার্তা বলো, যদি চাল ডাল তেল নুন না পাঠায় খাবে কি করে? এই একটা ট্রিকেই তো ভারত মেরে দেবে। সেটাই। 1 মাস সময় লাগবে। আর যদি কামাকাজে মিসাইল ফিসাইল মানে তাহলে পরে তো আধ ঘন্টায় শেষ, গল্প শেষ। দাদা একটা লেটেস্ট নিউজ আছে দেখেন, আপনি সম্ভবত জানেন যে গতকালকে বৈষম্য বিরোধী নেতা ওসিকে বলল আমরা থানা পুড়িয়েছি, এসআই কে জ্বালিয়ে দিয়েছি। এই যে এই ছেলেটা, হ্যাঁ, ওই ইয়েতে যে একটা হিন্দু এসআই কে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেনাবাহিনী যে হিন্দু এসআইটাকে ছেড়ে দিয়ে আসছিল, সেটা তারা জ্বালিয়েছে, আগুন জ্বালিয়েছে, এগুলো বলার পরে আজকে তাকে অ্যারেস্ট করেছে। এখন শোনা যাচ্ছে তারা পুরো থানা ঘেরাও করেছে, যে কোনো মুহূর্তে আগুন লাগিয়ে দিতে পারে পুরো থানায়, বল। এটা শোনা যাচ্ছে এখন। এখন দাদা আপনাকে যে প্রশ্ন করতে গিয়ে আমি বেঁচে গেলাম, সেটা হচ্ছে যে অনেকেই বলছে যে আপনাদের যে পররাষ্ট্র মন্ত্রী যে এসেছিলেন বাংলাদেশে, উনি সরাসরি আমাদের বিমান বাহিনীর এয়ারবেসে নামছেন, এয়ারপোর্টে নামেননি। উনি কি ভয়ে নামেননি, নাকি হুমকি ছিল এয়ারপোর্টে নামলে অন্য কিছু হবে? এটা অনেকেই বলছেন। নাকি উনি সাহস দেখিয়েছেন যে তোমাদের এয়ারবেসে নামতে পারি আমরা, দেখো কোনটা আসলে দাদা? এইটা হচ্ছে অশিক্ষার ফল। অশিক্ষার ফল কিরকম? শেখ হাসিনা, আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। জি শেখ হাসিনাকে যখন মানে বাংলাদেশ বিমান বাহিনী যখন এখানে পৌঁছে দিল, তাহলে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে পারতো না? পারতো জি তো। কিন্তু তাকে নিয়ে যাওয়া হলো কোথায়? হিন্দান এয়ারবেস। কেন? একটা সামরিক বিমান কখনো অসামরিক বিমানবন্দরে নামতে পারে না। পৃথিবীব্যাপী নিয়ম, এটা পৃথিবীব্যাপী, শুধু ভারত পাকিস্তান বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে এই নিয়মটা আছে। কেউ যদি না জানে তাহলে আর কি বলবো, কিন্তু পড়াশোনা করতে হবে তো। তুই মাদ্রাসার ওই কোরআন পড়লে হবে? ওর মতো লেখা নেই এগুলো। তো যেমন শেখ হাসিনাকে হিন্দান এয়ারবেসে নামানো হয়েছিল, তা জয়শঙ্করজি গেছেন কিসে? গেছেন ভারতীয় বায়ুসেনার একটা বিমানে। তাহলে ভারতীয় বায়ুসেনার বিমানটা নামবে কোথায়? নামবে কুর্মিটোলাতেই। সেটা হচ্ছে একটা এয়ারবেস, কুর্মিটোলা নেমেছেন উনি। শেখ হাসিনা যখন আসেন তখন যেভাবে ভারতে এসেছিলেন, জয়শঙ্করজিও সে একই প্রথায় গিয়েছে, ইন্টারন্যাশনাল নিয়মটা মেনে গিয়েছেন। এটা যদি উল্টোপাল্টা ব্যাখ্যা হয় তাহলে বলবো অত্যন্ত উদ্গান্ডু। দাদা একটা ভাই অনেকবার এই প্রশ্নটাই করেছেন যে তরুণদা একটা প্রশ্ন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নাকি এক সাইড প্যারালাইজড হয়ে গেছে, এটা রটিয়ে দেওয়া হয়েছে, এই কথা আসলে সত্য? আপনি কেমন ভাই, দেখলেন? নিজে হাতে চা বানিয়ে আমায় খাইয়েছেন, শুনে নিন। নিজে হাতে চা বানিয়ে খাইয়েছেন, তারপর নিজে পরিবেশন করে, খাবার রেডি ছিল,
নিজে পরিবেশন করে তারপর আমি প্রথম রাসটা মুখে তোলার পর তারপর উনি বলেছেন কেটে। ওনার কানে একটা সমস্যা আছে, সেছাড়া ওনার কোনো শারীরিক সমস্যা নেই। সেটা তো আমি ওই যে দায়িত্ব নিয়ে বলছি।